গতকালের রিয়াল মাদ্রিদ এবং লেভান্তের ম্যাচে আমরা মূলত একটা টোটালি ডিফারেন্ট রিয়াল মাদ্রিদকে দেখতে পেয়েছি, যেখানে স্টার্টিং ইলেভেনে ছিল অন্য সকল দিনের চাইতে ডিফারেন্ট। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে জাভি আলোনসো এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদকে নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে চলেছেন এবং সেগুলো করতে 100% সাকসেস। কারণ এখন পর্যন্ত লা লিগার বিগত যে 6টি ম্যাচ ধরে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত আনবিটেন রয়েছে এবং গোল কনসিড করেছে মাত্র 3টি। তো আজকের ভিডিওতে থাকছে এই লেভান্তে এবং রিয়াল মাদ্রিদ ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সের কিছু বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক। তো রিয়াল মাদ্রিদ এবং লেভান্তের ম্যাচের বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে একটু ব্যালন ডিওর নিয়ে কথা বলে আসা যাক। কারণ মাত্র 2 দিন আগেই আমরা আমাদের ব্যালন ডিওর জয়ীকে পেয়ে গেছি। সেটি আর কেউ না, সেটি ওসমান ডেম্বেলে। তো এখনই হয়তো অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তো হু ইজ নেক্সট, হু গনা ওয়ান দ্য নেক্সট ব্যালন ডিওর অফ 2026? তো তাদের উদ্দেশ্যে আমি মূলত কয়েকজনের নাম বলবো যারা হয়তো এর পরের বার টপ 5 ম্যানেজ করতে পারে। তো এখনই বলে রাখা ভালো যে আমার প্রেডিকশন 100% শিওর নাও হতে পারে, কারণ 6 মাস পর কি হতে চলেছে তা মূলত কেউ বলতে পারবে না। কারণ গত 1 বছর আগে কেউ যদি আপনাকে বলতো যে 2018 সালে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপে এবং 2022 সালে আর্জেন্টিনাকে রুখে দেওয়া সেই বিস্ট কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ডের মতো মেশিন, প্রিমিয়ার লিগ জয়ী মেশিন এবং রিয়াল মাদ্রিদের কালো মানিক ভিনিসিয়াস জুনিয়রের আগে বার্সা ড্রপ আউট এবং একটা হসপিটাল বয় পিএসজিতে যে ব্যালন ডি'র জিতে নেবে, সেটা মূলত অনেকেই হয়তো ভাবতেই পারেননি। বা কেউ যদি আপনাদের সামনে বলতো যে ওসমান ডেম্বেলে ব্যালন ডি'র জিতবে কিলিয়ান এমবাপে, আর্লিং হাল্যান্ড এবং ভিনিসিয়াস জুনিয়রের আগে, তাহলে হয়তো আপনারা সোজাসাপটা বলে দিতেন যে আপনি কি পাগল হয়েছেন। কিন্তু দিস ইজ ফুটবল। সেই বার্সা ড্রপ আউট এবং হসপিটাল বয়ই 2025 সালের ব্যালন ডি'র জয়ী। তো এক্ষেত্রে আমি বলবো যে হয়তো এর পরের বার ব্যালন ডি'র জয়ী হিসেবে টপ ফেভারিট কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন বা আর্লিং হাল্যান্ডের মতো কেউ হতে পারে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে 2026 সাল কিন্তু বিশ্বকাপের মৌসুম। এক্ষেত্রে বিশ্বকাপে যে দল বেশি ভালো পারফরমেন্স করবে সেই দলের যে প্লেয়ার বা স্টার বয় রয়েছে সে ভালো রেজাল্ট করতে পারে ব্যালন ডি'রে। এক্ষেত্রে লামিন ইয়ামালের নামও চলে আসে, কারণ স্পেন এখন দুর্দান্ত ফর্মে এবং বার্সার এখন মেইন ম্যান লামিন ইয়ামাল। আগে যেখানে রাফিনাকে ধরা হতো, সেখানে এখন রাফিনা ড্রপ আউট হয়ে তাদের মেইন ম্যান হয়ে গিয়েছে লামিন ইয়ামাল। এক্ষেত্রে লামিন ইয়ামালকে অনেক আগেই রাখতে হবে, কারণ এবার সে সেকেন্ড হয়েছে। এর পরের বার সে মূলত প্রাণপণ ট্রাই করবে ব্যালন ডি'রটা জিতে নেওয়ার জন্য। তো এখন ফিরে যাওয়া যাক রিয়াল মাদ্রিদ এবং লেভান্তের ম্যাচে। তো এই ম্যাচে রিয়াল মাদ্রিদ টোটালি ডমিনেট করেছে লেভান্তেকে। এখন অনেকে বলতেই পারেন যে লেভান্তে হয়তো পয়েন্ট টেবিলের অনেক নিচের দল, সেক্ষেত্রে হয়তো রিয়াল মাদ্রিদ হয়তো এক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলি যে রিয়াল মাদ্রিদের চেয়ে বড় দল এখন পর্যন্ত কোনো দল নেই, সেক্ষেত্রে সব দলের সাথেই রিয়াল মাদ্রিদ অ্যাডভান্টেজ পাবে। তো বিগত সিজনে হয়তো আমরা একটু সাফার করেছি, তবে এই সিজনে জাভি বল ইজ আনস্টপেবল। এক্ষেত্রে জাভি আলোনসো প্রতিদিনই নতুন নতুন ট্যাকটিক অ্যাপ্লাই করছে এবং বিগত 6 ম্যাচে আমরা দেখতে পেরেছি জাভি বলের পুরো 100% সাকসেস। এক্ষেত্রে আমরা টানা 6টি ম্যাচ উইন করার মাধ্যমে 18 পয়েন্ট নিজেদের থলিতে ভরে নিয়েছি। এক্ষেত্রে প্রতিদিনই জাভি আলোনসো নতুন নতুন ট্যাকটিক আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে লাস্ট ম্যাচে জাভি আলোনসো 4-2-3-1 ফরমেশন ট্রাই করেছে, যেখানে আমরা লেফট উইং ব্যাক হিসেবে ফ্রান গার্সিয়া, সেন্টার ব্যাক হিসেবে আলভারো কারেরাস, একটা নতুন চমক, এবং আরেকটা সেন্টার ব্যাক হিসেবে ডিন হুইসন, এবং রাইট উইং ব্যাক হিসেবে আমরা রাউল অ্যাসেন্সিওকে দেখতে পেয়েছি, এবং আমাদের মিডফিল্ডার হিসেবে দেখতে পেয়েছি ড্যানি সাভয়েসকে এবং রিয়াল মাদ্রিদের ইঞ্জিন বা প্রাণ ভোমরাকে। তো এরপর অ্যাটাকিং সেক্টরের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে বাম পাশে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং সেন্টারে রয়েছে আর্দা গুলার এবং ডান সাইডে রয়েছে মাস্তি এবং স্ট্রাইকারে রয়েছে কচ্ছপ। তো এই ফরমেশন অনুযায়ী জাভি আলোনসো এই ম্যাচটাকে প্রথম দিকে অতটা ইন্টারেস্টিং মনে না হলেও পরে যখন লাস্টের দিকে আমরা বেলিংহামকে দেখতে পেয়েছি, আর্লিয়ান চুয়ামেনিকে দেখতে পেয়েছি এবং মাস্তিকে তুলে নেওয়ার পর যখন ব্রাহিম ডিয়াসকে দেখতে পেরেছি, সেক্ষেত্রে আমরা আরো কমফোর্টেবল রিয়াল মাদ্রিদকে দেখতে পেয়েছি। তো তার আগে বলে রাখা ভালো যে এক্ষেত্রে আমরা ভিনিসিয়াস জুনিয়রের একটা অসাধারণ ট্রিভেলা থেকে গোল দেখতে পেয়েছি এবং মাস্তির একটা গোল দেখতে পেয়েছি, যেটা তার জন্য রিয়াল মাদ্রিদের প্রথম গোল। এবং তারা দুইজন যখন গোল করেছে, সেক্ষেত্রে কি আমাদের ব্যালন ডি'রের জন্য অধীর আগ্রহে বসে থাকা আমাদের কচ্ছপ কি বসে থাকবে? সেক্ষেত্রে কচ্ছপ মূলত দুটো গোল করেছে। সেক্ষেত্রে প্রথম গোলটা আপনারা অনেকেই বলতে পারেন যে এটা একটা পেন ছিল, কিন্তু দ্বিতীয় গোলটার ক্ষেত্রে এটা ছিল একটা অসাধারণ গোল। আমি আসলে বুঝতে পারছি না যে রিয়াল মাদ্রিদের ফাস্ট ফরওয়ার্ড একটা কচ্ছপের সামনে কিভাবে তারা হাই প্রেস করতে পারে। জানি বার্সা হাই প্রেস করে অফসাইডের ফাঁদে ফেলতে পেরেছে
আমাদের কচ্ছপকে, কিন্তু এইবার আমরা ডিফারেন্ট একটা কচ্ছপকে দেখতে পাচ্ছি। যে কচ্ছপ আর্দা গুলার দারাজ ভার্সন অফ মেসুত ওজিল, সে মূলত একটা অসাধারণ বল ড্রপ করে এবং সেই বলটা সুন্দরভাবে ক্যারি করে কচ্ছপ একটা অসাধারণ গোল করে এবং যার ফলে সে ম্যান অফ দ্য ম্যাচও জিতে নেয়। তো এই রিয়াল মাদ্রিদ কি পারবে বার্সাকে আটকে দিতে, বা আগামী ম্যাচ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, সে কি ধরে রাখতে পারবে তাদের টানা 7টি ভিক্টরি? আপনাদের কি মনে হয়? যদি মনে হয় যে রিয়াল মাদ্রিদ জিততে পারবে, কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।